নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান এবং অবশ্যই মাই সোলমেট অ্যাপ, খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। অনুষ্ঠান এবং অ্যাপ তো রয়েছেই, তার পাশাপাশি এবার থেকে এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পারেন ইউটিউবেও। সিটিভিএন একেডি প্লাস ইউটিউবে গিয়ে সার্চ করুন, সেখান থেকে এই মুহূর্তে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান লাইভ চলছে এবং পরবর্তীতে আমরা এটিকে ভিডিও আকারেও দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। এবং অবশ্যই সিটিভিএনকে সাবস্ক্রাইব করবেন, যাতে এই অনুষ্ঠানটা পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে তার ফার্স্ট নোটিফিকেশন পৌঁছয় আপনার কাছে। এবার চলে আসি আমরা অনুষ্ঠানে। আসলে অনুষ্ঠানটা শুরু হওয়ার ঠিক আগে আমি যখন দাদাকে জিজ্ঞাসা করছিলাম যে আজকে আমরা ঠিক কী নিয়ে কথা বলতে পারি, তখন একসাথে অনেকগুলো বিষয় উঠে এসেছে। আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরেই পশ্চিমবঙ্গ বিজেপি শাসিত সরকারের প্রথম মুখ্যমন্ত্রী পাবে। এটা একদিকে রয়েছে মন্ত্রিসভা গঠন, নতুন মন্ত্রিসভা গঠিত হতে চলেছে, বৈঠক রয়েছে, আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন। অনেকগুলো বিষয় বর্তমানে পশ্চিমবঙ্গে চলছে। আগামী 5 বছরের ভবিষ্যৎ কোন দিকে এগোবে, মুখ্যমন্ত্রী কে হবেন, নতুন মুখ কে হবেন, সেটা নিয়ে একদিকে যেমন বঙ্গবাসী তাকিয়ে রয়েছে, তেমনি অন্যদিকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা এবছর দিয়েছেন, ইতিমধ্যেই মাধ্যমিকের রেজাল্ট তা প্রকাশিত হয়েছে, তাদের ফিউচার কি হবে, তাদের বাড়ির লোক সেদিকটাও ভাবছেন। মুখ্যমন্ত্রীকে নিয়ে যেমন ভাবছেন, তেমনি স্টুডেন্টদের ফিউচার কি হতে চলেছে, কোন দিকে এগোবে তারা, সেটা নিয়েও ভাবছেন। আর কয়েকদিন পর আবার এইচএসেরও রেজাল্ট রয়েছে, একদম ক্যারিয়ারের স্টার্ট তাদের, যারা এইচএস পাশ করবেন। এই যে দুটো দুনিয়া বর্তমানে পশ্চিমবঙ্গে চলছে, আমি দুনিয়া বলছি তার কারণ ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক দিল তাদের কাছে এটা একটা ইতিহাস যারা একদম চোখের সামনে দেখতে পাবে। এছাড়াও গোটা পশ্চিমবঙ্গবাসী অপেক্ষায় রয়েছে, সেই সবটা নিয়ে আজকে আলোচনা করব। এবং আমার সঙ্গে এই অনুষ্ঠানটি যার আপনাদের সকলের প্রিয় জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদ কৌশিক ডি কাশ্যপ রয়েছেন। চলুন তার থেকে শুনে নিই ঠিক কি কি রয়েছে এই গোটা বিষয়গুলোকে ঘিরে। দাদা, অনেক স্বাগত। নমস্কার। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে অবশ্যই আরেকটি ঘটনা তো আছেই, যেটা বাঙালির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেটা হচ্ছে আগামীকাল যেরকম রাজ্যের নতুন বিজেপি শাসিত প্রথম মন্ত্রিসভা গঠন হবে, এবং সেই গঠন হওয়ার দিনটা অবশ্যই আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসও, যেটা বাঙালির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েই আছে। এবং সেটা আছে বলেই যতটা আমাদের সঙ্গে জড়িয়ে আছে, তার জন্যই বাঙালি ডুবতেও ডোবে না। তখন আলটিমেট কেউ ডাক পারে হয়তো, সেই দেবতার গ্রাস কবিতার মতো, সেই জল তোরে দিয়ে আসি সাগরের জলে। সেরকম সাগরের জলে বাঙালি তলিয়ে যেতে যেতেও শেষে বোধহয় কবিগুরুর হাত ধরেই ফিরে আসে, আবার যখন অন্তরাত্মা জাগ্রত হয়। এটাই বাঙালি বারবার হয়েছে, ইসিজি গ্রাফের মতো আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। এই বোধহয় বাঙালির হৃদস্পন্দনে থাকতে খুব ভালো লাগে, বাঙালি এটা বোধহয় উপভোগ করে, অনুভব করে। সুতরাং সেটাকে তো ছেড়ে আমরা যেতে পারি না। সেই জন্য আগামীকাল তো থাকবো না আমরা, আজকেই গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে আমাদের সকলের তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন জানিয়েই আজকের অনুষ্ঠান শুরু করি। নতুন যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে, আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরোলো। বেশ গত 2 দিন ধরে সারা পশ্চিমবঙ্গবাসী খানিকটা অবাক হয়ে গিয়েছিল। 6 তারিখ রাত্রিবেলা মধ্যমগ্রাম অঞ্চলে আমাদের শুভেন্দুবাবুর যে পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্রেটারি চন্দ্রনাথ রথের এরকম মর্মান্তিক মৃত্যুতে, মানে মর্মান্তিক মৃত্যুটা হত্যা বলা উচিত, মৃত্যু না বলে। প্র্যাকটিক্যালি দেখুন, আমরা একটা ভোট হওয়ার আগের পরিমণ্ডলে দাঁড়িয়ে মালদার সুজাপুর অঞ্চলেও কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে মানুষজন আছেন, জুডিশিয়ারির মানুষজন আছেন, তাদের ওপরও প্রচুর হামলা হুজ্জতি হয়েছিল। তখনও আমরা হই হই করেছি, রেড়ে করে উঠেছে সমগ্র দেশবাসী। ঘটনাগুলো কিন্তু ঘটছিল, একটা ভয়ঙ্কর দিকে যাচ্ছিল না, ওপরওয়ালার কৃপা। কিন্তু অবশেষে 11 তারিখ পেরোনোর আগে এমন একটি ঘটনা, এই চন্দ্রনাথ রথের মর্মান্তিক হৃদয় বিদারক খুন গত 6 তারিখ রাত্রে টিভির ব্রেকিং নিউজে ফ্ল্যাশ করলো, যেটা থেকে সমগ্র পশ্চিমবঙ্গবাসী
ব্যথিত, স্তম্ভিত বলা যায়। এবং সাধারণভাবে বাঙালি একটু ক্ষুদিরাম থেকে শুরু করে নেতাজি সুভাষ বোসের মাটি বাংলা, কিন্তু সাধারণভাবে বাংলা তো রবীন্দ্রনাথ ঠাকুরেরও মাটি। সুতরাং সেখানে বাঙালির যেরকম বৈপ্লবিক শক্তি আছে সেরকম কৃষ্টি সংস্কৃতিও আছে। সাধারণত কৃষ্টিশীল বাঙালি কৃষ্টিটা ধরে রাখতেই ভালোবাসে। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে আমরা আধুনিক সোশ্যাল মিডিয়ার যুগে আর 12 পার্স নেতৃত্বের বারবারন্তয়ে ডিজে বক্সের আস্ফালন দেখেছি। ভাগ্যিস বাঙালি অন্তত বুঝেছে যে তাদের ডিজে বক্স দরকার না, প্রকৃত রবীন্দ্রসঙ্গীত কিংবা নজরুলগীতি দরকার। ঠিক মাই সোলমেট যে অ্যাপ কিংবা ওয়েবসাইট আছে তার মতোই বাঙালি সঠিকভাবেই নিজের সত্তাকে খুঁজে নিয়েছে। এবার যারা সেটা বোঝে এবং বাঙালিও যেটা বোঝে সেটাকেই খুঁজে নিয়েছে, যার ফলে একটু ডিজেও বাজবে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে। ওই ভয়াবহ বিভীষিকা অন্তত 12 পাস মুরব্বির লেকচারবাজি, সেটা থেকে বাংলা অন্তত বেঁচে গেল। ভবিষ্যতে আর এরকম আস্ফালন আশা করি কোনো দলের কেউ কখনো করবেন না, কারণ বাঙালির কৃষ্টি সংস্কৃতিতে সেটা চলে না। আর চন্দ্রনাথ রথ যে ছেলেটি সেদিন মারা গেল, ঘটনার আকস্মিকতায় নানা দিকে সকলেই সোশ্যাল মিডিয়া থেকে মেন স্ট্রিম মিডিয়া সবের ওপরেই চোখ রেখে দেখছিল ঘটনা। হঠাৎ করে আমাদের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, অ্যালামনাইন অ্যাসোসিয়েশনের থেকে দেখলাম যে ছেলেটি তো আমাদেরই রওরা রামকৃষ্ণ মিশনের এক্স স্টুডেন্ট। হতবাক হয়ে গেছিলাম, কারণ আমাদের থেকে প্রায় বছর 10 পরে সে পাশ করেছে মাধ্যমিক, যার ফলে আমাদের চেনার কথা না। কিন্তু তারপরে খোঁজ নিয়ে দেখলাম তাই, সত্যিই তাই। রওরা রামকৃষ্ণ মিশন থেকেই পাস আউট, তারপরে ভিসি কলেজ, তারপর থেকে সেই এয়ারফোর্স, এবং এয়ারফোর্সের চাকরির পরে তার আজকে তো সবাই জানি আমরা তার জীবনের এই 41-42 বছরের গতিপথটা কী ছিল। যার ফলে একটা এক্সট্রা যেন বিষণ্ণতা গ্রাস করেছিল। কিন্তু আজকে সকালে মাধ্যমিকের রেজাল্ট যখন বেরোলো, তখন আবার আমাদের স্কুল থেকে বেশ কিছুদিন পর 4 জন স্টুডেন্টের 6th থেকে 10th স্থান পাওয়া খানিকটা তৃপ্তি দিয়েছে বলা যায়। সুতরাং একটা ভালো মন্দে মিশ্রিত অবস্থা। যারা আমার অনুষ্ঠান নিয়মিত ফলো করেন তারা গত 1.5 মাস আগে করা, যখন মঙ্গলদেব কুম্ভ রাশিতে রাহুদেবকে ছেড়ে মীন রাশিতে শনিদেবের সঙ্গে ঢুকেছিলেন, আমি বারবার বলেছিলাম উত্তর পূর্ব এবং পূর্ব, বিশেষ করে বেঙ্গল একটা ভোলাটাইল সিচুয়েশনের মধ্যে থাকবে। যখন খুশি যা খুশি হতে পারে। ঠিক দেখুন, প্রায় আমি মনে মনে ভাবছিলাম যে ঈশ্বরের কৃপা, অশেষ কৃপা, যে এশায়ার নিয়ে যে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তিটা হয়েছিল সেটা বেশি দূর গড়ায়নি যথাযথ হস্তক্ষেপের ফলে। বোধহয় কোনো রকম দাঙ্গা, কোনো রকম হতাহত, এইসব ব্যাপার বোধহয় আপাতত শনি মঙ্গলের ফ্ল্যাশে হলো না, কোনো নেগেটিভিটি। কিন্তু কি অদৃষ্টের পরিহাস বলবো না গ্রহের খেলা বলবো, ঠিক আলটিমেট সেই পূর্ব প্রান্তে বাংলাতেই কিন্তু চন্দ্রনাথ রথকে 6 তারিখ রাত 10:08 এরকম নৃশংসভাবে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত হতে হলো। দেখুন, আজকে আমরা 8 তারিখ দাঁড়িয়ে আছি। 11 তারিখ দুপুর 12:39 অবধি মঙ্গলদেব মীন রাশির ঘরে আছে। আমার মতে অর্থাৎ 8, 9, 10 3টে দিন আমাদের সচেতনভাবে সতর্কতার সাথে ব্যক্তিগত জীবন, সামগ্রিক জীবন সব কিন্তু কাটানো উচিত। কারণ একদম এন্ড পার্টে চলে এসছে, ডিগ্রিগতভাবে শনির সাথে মঙ্গলের ডিস্টেন্স তৈরি হয়েছে, সব ঠিক, কিন্তু সন্ধিগত মঙ্গল প্রায় হতে চলেছে। এরপরে মীন রাশির থেকে 11 তারিখ দুপুরবেলা 12টার পরে মঙ্গলদেব মেষ রাশির ঘরে চলে আসবেন। আগামীকাল মন্ত্রিসভার শপথ।
প্র্যাকটিক্যালি আমাকে যদি জিজ্ঞাসা করা হতো আমি বলতাম শপথটা 9 তারিখ না নিয়ে, যেহেতু প্রধানমন্ত্রী ঘোষণাই করে দিয়েছেন যে কবিগুরুর জন্মদিনের দিনই তার প্রিয় দলের প্রথম সরকার পশ্চিমবঙ্গের বুকে শপথ নেবে, যার ফলে আগামীকালের শপথ আমরা দেখতে চলব। কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি আমাকে প্রশ্ন করা হলে আমি বলতাম 9 তারিখের জায়গায় একটু 3টে দিন পেঁচিয়ে 12 তারিখ করলে বোধহয় ভালো হতো। কারণ বিজেপি দলটাও 6 তারিখে জন্মের দল, 6ই এপ্রিল বিজেপির জন্ম 1980 সালে। সেক্ষেত্রে 9ও ভালো। অবশ্যই আগামীকাল যে ডেটটায় প্রথম পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত মন্ত্রিসভা শপথ নেবে, মুখ্যমন্ত্রী শপথ নেবেন, অবশ্যই 9 সংখ্যাটাও 6-এর জন্য ভেরি গুড নাম্বার, নো প্রবলেম অ্যাট অল। কিন্তু শনি মঙ্গলের ফ্ল্যাশেই মন্ত্রিসভা আগামীকাল কিন্তু শপথ নেবে। আমি হলে বলতাম 3টে দিন জাস্ট পিছিয়ে দিয়ে যদি 12 তারিখ করা যেত বা তার একটু পরে, আমি জানি না সাংবিধানিক কোনো ব্যাপার স্যাপার আছে কি না, সেটা তারা ভালো বোঝেন, কিন্তু আমি আমার অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টেই বলতে পারি। যার ফলত 9-এর জায়গায় 12 হলে হয়তো ভালো হতো, আরেকটু ক্লিয়ার কাট থাকতো ম্যাটারটা। তার কারণ কোনো সরকার যখন গঠিত হবে, মুখ্যমন্ত্রী যে সময় শপথ নেবেন সেটাই তার সরকারের চার্ট হবে। সুতরাং ঘড়ি ধরে অবশ্যই আপনাদের মতো আমি টিভির সামনে বসবো না ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বসবো এখনও জানি না, কিন্তু ঘড়িটা ধরে বসবো। তার কারণ সেই চার্টটা আগামী দিনে যিনি মুখ্যমন্ত্রী হন, সেই মুখ্যমন্ত্রী বা তার মন্ত্রী পরিষদরা কোন দিকে দিশা নির্দেশ করবে সরকারের, সেটা কিন্তু সেই চার্ট বলবে। দেখুন, গত 2021 সালে যখন মমতা ব্যানার্জি শপথ নিয়েছিলেন, 5ই মে 2021 সকাল 10:58 উনি শপথ নিয়েছিলেন। আজকে বলতে কোনো দ্বিধা নেই, প্রয়োজন হলে আমি সিটিভিএন কর্তৃপক্ষকেও যদি ওনারা রাজি থাকে আপনাদের সামনে এনে দেখিয়ে দিতে পারি, লাইভে শুনিয়ে দিতে পারি ওনাদের মুখের কথা। তার পরের দিনই আমার অনুষ্ঠান ছিল, তা কথায় কথায় আমি বলেছিলাম যে টাইমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শপথ নিলেন, এই সরকার ঠিকমতো চলতেই পারে না। আমরা যদি খেয়াল করি, গত 5ই মে 2021 সাল থেকে আর এই লাস্ট 4 মে 2026, এই যে 5 বছরের মোরলেস টেনিওরটা কাটালেন গত তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী পদে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গত 5 বছর সরকারটা কি আলটিমেট চলেছে? সরকারি কাজ হয়েছে, কি কাজ হয়েছে আমি দেখেছি। আলটিমেট সরকার চলা যাকে বলে, সেটা কি চলেছিল? চলেনি। তার কারণ জন্মছক যে সময় মুখ্যমন্ত্রী তাড়াহুড়ো করে শপথটা নিয়েছিলেন, শপথটা নিতে হবে, না তো উনি কাউকে বসিয়ে দিয়ে আরেকটা জায়গায় রিইলেকশন করিয়ে দাঁড়াতে পারবেন না, সেই জন্য দৌড়ে গিয়ে শপথটা নিয়েছিলেন রাজভবনে, যেখানে টাইমিংটা একদম খারাপ ছিল, যার ফলে 5 বছর সরকার চলেছে যেটা না চলার মতো। আলটিমেট একটা ডামাডোলের সরকার চলেছে। তার ফল ভোগ করেছি কারা? তারা তো করেইছেন, বিরোধী পক্ষের প্রত্যেকটা রাজনৈতিক দল করেছে এবং আপামোর পশ্চিমবঙ্গের জনসাধারণ করেছে। খালি যারা চটি চাটেনি তারা করেছে, যারা চেটেছে তারা করেনি, বাদ বাকি সবাই করেছে, তাই না? সুতরাং মুখ্যমন্ত্রী কোন দিন কোন সময় শপথ নিচ্ছেন তার ওপরে নির্ভর করে একটা সরকার কত লম্বা চলবে, কোন দিশায় অভিমুখ থাকবে সেই সরকারের, এবং কিভাবে জনগণের স্বার্থে সেই সরকার কাজ করবে। লেটস সি আগামীকাল কখন শপথ গ্রহণ, অ্যাকচুয়াল মুখ্যমন্ত্রী পদে যিনি নির্বাচিত হবেন ভারতীয় জনতা পার্টির তরফে, তিনি আলটিমেট শপথটা নেন। কিপ ওয়াচিং অন ইয়োর ওয়াচেস, কারণ সেটাই নির্ধারণ করবে আগামী 5 বছরে সেই মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিপরিষদ এবং সমগ্র পশ্চিমবঙ্গকে সেই মন্ত্রিসভা কোন দিশায় নিয়ে যাচ্ছে। অবশ্যই তারও অ্যানালিসিস হবে, কারণ
কৌশিকী কাশ্যপ তো এখন মুক্ত বিহঙ্গ, তাই না? সেই রোশানল, সেই আসানসোলে মহিলাদের ভিড়িয়ে দেবো চেম্বার করতে এলে, কিংবা 24 সালে যে দল ক্ষমতায় ছিল সেই দলই পুনরায় ফিরবে লোকসভা ভোটের আগে প্রেডিকশান করার জন্য অকথ্য গালাগালি আমার বুকিং এন্ডে থাকা পুরুষ মহিলা সকলে, আশা করি সেটা আর হবে না। তাতেও কৌশিকী কাশ্যপ ছিল, আছে, আগামী দিনে আরও জোর কদমে থাকবে। কেউ ফোনে আছেন, নিয়ে ফেলি আমরা। বৃষ্টি একদম, একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। কোথা থেকে? আমি আমার মেয়ের সম্বন্ধে, পশ্চিম মেদিনীপুর। বলুন। বেশ, মেয়ের আমি নামটা, আমার মেয়ে ব্রততী হাজরা, ডেট অফ বার্থ এবং সময়। 14/10/1997। 14/10/1997। সময় 7টা সকালবেলা, সকাল 7টা 15। কোথায়? মেদিনীপুরে জন্ম। মিদনাপুরে জন্ম? প্রপার মিদনাপুর তো? পশ্চিম মেদিনীপুর। কি বার ছিল দিদি? কি বারে জন্ম ছিল? মনে পড়ছে না, বা মনে পড়ছে না, ভুলে গেলেন এর মধ্যে? সবে তো মেয়ের বয়স হলো কত, 26 আর 3 29। 1997। হ্যাঁ 97, তা 3 বছর আর 26 বছর, 29 বছরই তো বয়স। 30 বছর রানিং, কি মুশকিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, মঙ্গলবার এখানে পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুলা লগ্ন এবং কুম্ভ রাশি আপনার মেয়ের, তাই তো? হ্যাঁ জানেন? হ্যাঁ। বেশ, মেয়ে কোথায় আছে এখন? মেয়ে চাকরি করছে, নার্সিং এ, সরকারি চাকরি করছে। কোথায়? কোথায় সেটা? পশ্চিম মেদিনীপুরে না বাইরে? কলকাতায়। কলকাতায়। হ্যাঁ, বাড়ির বাইরেই থাকার কথা। বলুন, কি জানার আছে? বিয়ে টিয়ে দিয়েছেন? বিয়ে দেওয়ার জন্যই তো জানতে চাইছি, বিয়ে কবে হবে। দেখাশোনা হচ্ছে, কেটে যাচ্ছে, ওই জন্য বলছি। দেখাশোনা হচ্ছে, কেটে যাচ্ছে, ওর কোনো প্রেম প্রীতি ভালোবাসা নেই? না না না, সেসব নাই। আগে ছিল, কেটে গেছে, এরকম জানেন? মানে দেখতে এসেছিল, কিন্তু সেটা হচ্ছে না, মানে হচ্ছে না সেগুলো। না হওয়ার মতো কিছু নেই, জায়গা তো দুর্দান্ত। এমনিতে বিবাহ সম্পর্কিত ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় চলছে এই সময়। হ্যাঁ, চলছিল অ্যাকচুয়ালি। এই মে মাস অবধি দুর্দান্ত সময় আছে, সেটা চলছিল। যদি এই সময়ের মধ্যে, আর তো এই খালি মে মাসটা পড়ে আছে, যদি এই সময় না হয় চেষ্টাটা জারি রাখবেন। আগামী পুজোর পরে নিশ্চয়ই কোনো যোগাযোগ ভালো লেগে যাবে, ঠিক আছে? আচ্ছা। পঞ্চমে প্রেমের জায়গায় না একটু চন্দ্রকেতু গ্রহণ দোষ লেগে আছে, যার ফলে কী ধরনের ছেলেকেও বিয়ে করতে চায় সেই ব্যাপারে ও একটু কনফিউজড আছে। সেটার একটু ক্ল্যারিটি দরকার। আর ওর জন্মকালীন যেহেতু বৃহস্পতিটা নিচস্থ আছে, যার ফলে ওর নিজের পছন্দে হোক আর আপনারাই পছন্দ করুন, একটুখানি ভালো করে দেখাশোনা করবেন, ছেলেটার সম্পর্কে জানবেন, তারপরে কিন্তু দয়া করে বিয়ে দেবেন। না তো দেখে মনে হবে বোধহয় প্রিন্স হ্যারি ট্যারি এরকম কারুর সাথে মেয়ের বিয়ে হচ্ছে, পরে দেখা যাবে পাশের বাড়ির পেঁচোটা ওর থেকে ভালো ছিল। বুঝেছেন তো? সুতরাং খোঁজ খবর নিয়ে, ছেলে যাই করুক, খোঁজ খবর নেবেন, তার স্বভাব চরিত্র সব কিছু নিয়ে, খোঁজ খবর নিয়ে তারপরে যথাযথভাবে বিয়ে দেবেন, এটা আমার রিকোয়েস্ট। মেয়ের পঞ্চমে থাকা চন্দ্রকেতু গ্রহণ দোষটা শান্তি প্রতিবিধান করবেন। অবধারিতভাবে বিয়ে যেরকম চেষ্টা করছেন করে যান। প্রেমের জায়গাটার ওই গ্রহণ লেগে আছে বলে সঠিকভাবে বিয়েটা ক্লিক করছে না হয়তো, বাদ বাকি কোনো কারণ নেই এখানে বিয়ে না হওয়ার মতো। দশা পিরিয়ডও বর্তমান সময়ে ওর বুধের চলছে, ঠিক আছে? চেষ্টা করে যান। যদি এই সময়ের মধ্যে না হয়, পুজোর দিওয়ালির পরে গিয়ে সম্বন্ধটা ক্লিক করবে। সামনের বছর জানুয়ারি মাসের পরে ফেব্রুয়ারি মাস অনওয়ার্ডস আপনার মেয়ের বিয়ে হবে, ঠিক আছে? নেক্সট ইয়ার। তবে সম্বন্ধটা খোঁজা চালু রাখবেন। জন্মছক মেয়ের ভালো, চাকরি তো করছেই সরকারি, চিন্তিত হওয়ার কিছু নেই। খালি মিদনাপুরের দিকে ফিরবে না। যদি আপনাদের আশেপাশের কোনো ভালো ছেলেও থাকে, তার সাথেও বিয়ে দিতে পারেন, কিন্তু যে মেদিনীপুরের থেকে অনেক দূরে আছে, ঠিক আছে? এটাকে মাথায় রাখবেন, ছানবিনটা ভালো করে করে নেবেন, না তো কিন্তু মুশকিলে পড়তে পারেন। বাদ বাকি ঠিক আছে, জন্মছক, অসুবিধা নেই, চলতে থাকুন। বেশ, অনেক ধন্যবাদ।
আমরা রাজ্য নিয়ে বেশ খানিকটা আলোচনা শুনলাম তোমার কাছ থেকে। এখন আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, একটা জিনিস হয় যে সবাই আইনস্টাইন হবে মাধ্যমিকের? বুঝেই উঠতে পারে না। না না, সবাই তো আইনস্টাইন হবে, সবাই সায়েন্স নিয়ে পড়বে, সবাই আইনস্টাইন হচ্ছে, মুশকিল, সবাই আইনস্টাইন হবে। সেই জন্য আধুনিক যুগে বৃষ্টি আরও বেশি কঠিন হয়ে গেছে পরিস্থিতিটা। আমাদের সময় অনেক সহজ ছিল আমার মনে হয়, এখন পরিস্থিতি অনেক কঠিন, কিন্তু এখন পরিস্থিতি আবার অনেক বেশি সহজও হয়েছে, কারণ এত স্ট্রিম, এত দিক থেকে সব কিছু করা যায়, যাওয়া যায়। সুতরাং সকলকেই সায়েন্সই পড়তে হবে, এই ভূতটা মাথা থেকে নামাতে হবে। অনেক দিন বাদে এই যে দিদি ফোন করলেন পশ্চিম মেদিনীপুর থেকে, অনেক দিন বাদে এরকম একটা ছক দেখলাম। কারণ মিদনাপুরের একটা ট্রেন্ড আছে, মানে পুরুষ মহিলা নির্বিশেষে নার্সিংটা খুব ভালোবাসে মিদনাপুরের লোক। আমি জানি না পাশে সমুদ্র আছে বলে পূর্ব মেদিনীপুরের আছে, পশ্চিম মেদিনীপুরের তো নেই, কিন্তু মিদনাপুরের লোকজন খুব নার্সিং প্রফেশনটাকে ভালোবাসে। অনেক দিন বাদে দেখলাম একজন এমন নার্সের ছক দেখলাম যে যার ছকটা সত্যি নার্সিংয়ের মতো। বাহ। সুতরাং বাই ডিফল্ট, আমি জানি না কার পরামর্শে ও করতে গেছিল নার্সিংটা, যিনি পরামর্শ দিন, জেনে বুঝে দিন না দিন, যাই হোক, ওর জন্য ব্যাপারটা খেটে গেছে। এবার সবার জন্য এরকম খাটে না কিন্তু। সুতরাং মাধ্যমিক কি ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব, খুব ঠান্ডা মাথায় বুঝে, খালি গ্রহ যোগ দেখলেও হবে না। কেন গ্রহ যোগ দেখলে হবে না? কারণ আপনি যেটা নিয়ে পড়াশোনা করছেন সেই মন শরীরের স্টেবিলিটি যদি আপনার না থাকে, পরে কিন্তু ওই সাবজেক্টটা নিয়ে আপনি কর্ম করতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে। সুতরাং সব জায়গাটাকে ব্যালেন্স করে জন্মছকটা এবং জন্ম তারিখ ইংরাজির সঠিকভাবে অ্যানালিসিস করে তবে সাবজেক্ট চুজ করুন। সব সাবজেক্ট নিয়ে সব কিছু করা যায়, আধুনিক দুনিয়াটাই এরকম, কোনো সমস্যা নেই। কিন্তু যেটা নিয়ে পড়াশোনা করবেন সেটা নিয়ে যথাযথ পড়াশোনা করতে হবে, সঠিক দিশায় পড়াশোনা করতে হবে, তাহলে কিন্তু হবে। এপাশ ওপাশ, এইটা হচ্ছে না তো ওটা, ওটা হচ্ছে না তো ওটা, দয়া করে এটা করবেন না। কারণ মানে সোজা লাইনে মানুষ যত না থাকে তার থেকে উল্টাপাল্টা লাইনে ঢুকে যায় বেশি, প্রত্যেকটা মুহূর্তেই হয়। গত পরশুই হয়েছে শেওড়াফুলিতে, পড়ছে হসপিটাল ম্যানেজমেন্ট। আমি বললাম কি করতে ঢুকেছিস? হি করে হেসে বলে একদম ভাল লাগছে না, 5টা মেইন পেপার সব কটাতে সাপ্লি খেয়েছে। এ বাবা, এ বাবা না, যেটায় যার প্রবণতা নেই, হোয়াই সেটা পড়তে গেছে, কি মুশকিল। সুতরাং আমার প্রাণ কি চায়, এটা খুঁজে যদি বার না করা যায় জ্যোতিষশাস্ত্র থেকে, হবে না। কিন্তু ওই মঙ্গল ভালো এটা পড়লাম, বৃহস্পতি ভালো এটা পড়লাম, রবি ভালো এটা পড়লাম, বুধ ভালো এটা পড়লাম। অমিতাভ বচ্চনের বুধ দুর্দান্ত, তাহলে তো অমিতাভ বচ্চনের সেরা ম্যাথামেটিশিয়ান হওয়া উচিত ছিল আর সেরা ব্যবসায়ী হওয়া উচিত ছিল। কোনোটাই অমিতাভ বচ্চন হয়নি লাইফে, তাহলে কেন হলো না? তুঙ্গি বুধ নিয়ে জন্মছকে বসে আছে তো, তাহলে কেন হলো না? সুতরাং একটা গ্রহ কিচ্ছু দেখায় না, সামগ্রিকভাবে দেখুন, সঠিক দিশা নিন, সঠিক সাবজেক্ট চুজ করুন। সব সাবজেক্ট থেকে আধুনিক যুগে সব কিছু পারা যায়, এটা মাথায় রেখে চলবেন। যারা সফল হলেন মাধ্যমিকে, আগামী দিনে বৃষ্টি বললে উচ্চ মাধ্যমিকও 12 তারিখ বেরোবে, তাদের জন্য আগাম শুভেচ্ছা। আর যারা মাধ্যমিক উত্তীর্ণ হলেন, অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমাদের সকলের তরফ থেকে। আজকের মতো এখানেই আমরা শেষ করছি। 20 তারিখ বর্ধমান আসছি, বুকিং কিন্তু রোববার থেকে 10 তারিখ থেকে শুরু হবে। অনেক ধন্যবাদ। এখনের জন্য অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।